Hello friends, this is me Devashish Sinha. Hope you are doing well wherever you are, whether you are right now at home or outside. আজকের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে গড, ফিলোসফি, মেডিটেশন, our thinking or thought process, knowledge, frustration, depression, fear, anxiety and other kindred থিংস। তো আজকের আমাদের মুখ্য আলোচ্য বিষয় এগুলোই। আপনি আমার প্রোফাইলে যে হেডিংটি দিয়েছি সেটি আপনি লক্ষ্য করুন। আর আপনি যদি মনে করেন যে আপনি প্রশ্ন করবেন বা কোশ্চেন করবেন বা আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন, বা যদি মনে করেন যে আপনি আমার সাথে ডিসকাস করতে চান কোনো কিছু বা কোনো কিছু নিয়ে ডিবেট করতে চান, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু জয়েন মি হেয়ার অন দিস সোশ্যাল প্ল্যাটফর্ম। তো আমরা প্রথমে কয়েকটি কথা বলবো গড নিয়ে। মানুষ সবচেয়ে ইন্টেলেকচুয়াল জীব, কিন্তু সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, এবং মানুষের চেতনা সবচেয়ে কিন্তু বায়োলজিক্যালি ইভলভড, জৈবিকভাবে বিবর্তিত চেতনা কিন্তু মানুষের প্রতিটি মানুষের। তাই মানুষ এই যেহেতু ইনফিনিট চেতনার অধিকারী এবং ইন্টেলেক্ট বা ইন্টেলিজেন্সের অধিকারী, সেহেতু সে কিন্তু প্রচণ্ড কৌতূহল, সন্দিহান এবং অনুসন্ধানী, এবং সে কিন্তু জানতে চাইবেই। মানুষ কিন্তু জানতে চাইবে যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, ওয়াই ইজ ইট, কেন এটা, ওয়াই উই আর হেয়ার, আমরা এখানে কেন, অ্যান্ড হোয়াট ইজ আওয়ার পারপাস, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ইউনিভার্স, ইজ দেয়ার এনি সুপারন্যাচুরাল এজেন্সি কন্ট্রোলিং অর গভর্নিং অর রেগুলেটিং আওয়ার ফেট অর নট। এইসব জিনিস কিন্তু মানুষ সর্বদাই প্রশ্ন করবে, কারণ মানুষ একমাত্র প্রাণী, মানুষই কিন্তু জানতে চায় এই মহাবিশ্বকে, নিজেকে, সারাউন্ডিং অ্যাটমসফিয়ারকে, প্রত্যেকটি ইভেন্ট বা ঘটনাকে, কজ এবং এফেক্টকে সে জানতে চায়। তাই এখানে আমি 5টি থিওরির কথা বলবো, মোট 5 থিওরিজ কথা বলবো এই মহাবিশ্ব নিয়ে এবং গডহুড নিয়ে, গড নিয়ে। এবং এই থিওরি যে শব্দটি আমি ইউজ করছি সেটি কিন্তু কোনো তাত্ত্বিক থিওরি নয়, আমরা সেই অর্থে আমি বলছি না। ইট ইজ ভেরি ভেরি সায়েন্টিফিক, ফিলোসফিক্যাল অ্যান্ড লজিক্যাল থিওরি, এবং এটি কিন্তু কোরোবোরেটেড হয়েছে ভেরিয়াস এভিডেন্সেসের দ্বারা। অনেক প্রমাণ কিন্তু এই থিওরির পিছনে আসে। তো দেখা যাক, প্রথম থিওরি হচ্ছে যে থিওলজিক্যাল থিওরি অ্যাবাউট দিস ইউনিভার্স, অর্থাৎ ধর্মীয় যে তত্ত্ব, ধরুন এই মহাবিশ্ব সম্বন্ধে কি বলছে, যে গড হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং অ্যান্ড গড ইজ কন্ট্রোলিং অ্যান্ড রেগুলেটিং এভরিথিং, অ্যান্ড উইদাউট হিজ উইল অর ডিজায়ার অর উইশ উই ক্যান নট মুভ। অর্থাৎ আমাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটি, কার্যাবলী, মুভমেন্ট, আমাদের ব্রিদিং প্রসেস, আমাদের সেলুলার নিউরাল নেটওয়ার্ক থেকে শুরু করে এনিথিং এই মহাবিশ্বে যা আছে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে গডের দ্বারা। এটি একটি থিওলজিক্যাল থিওরি, এবং তাদের নিজস্ব আর্গুমেন্ট আছে, লজিক আছে, তারা তাদের এভিডেন্স তাদের মতো করে দেওয়ার চেষ্টা করেন। এটি হচ্ছে আস্তিক সম্প্রদায়, মানে বিলিভার্স, থিস্ট। দ্বিতীয় থিওরি হচ্ছে যে সবচেয়ে সায়েন্টিফিক্যালি অ্যান্ড ফিলোসফিক্যালি মোস্ট পপুলার কারেন্টলি, এখন যেটাই সবচেয়ে জনপ্রিয়, সেটি হচ্ছে বিগ ব্যাং থিওরি। আমরা বিগ ব্যাং থিওরি অনুযায়ী জানি যে প্রথমে একটি ধরুন ইনফিনিটেসিমাল অ্যাটমিক পার্টিকেল থেকে এই মহাবিশ্ব বিস্ফোরণের মাধ্যমে আস্তে 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 তার বর্তমান রূপে এসেছে, এবং এই বিগ ব্যাংকে কেন্দ্র করে অসংখ্য ইন্টেলেকচুয়াল মুভমেন্টের কিন্তু জন্ম হয়। যেমন ধরুন যে নাস্তিকরা, বিশেষ করে যে চার্বাক বা ম্যাটেরিয়ালিস্ট বা এথিস্ট বা নন বিলিভার্সরা, কিন্তু এইখান থেকে অনেক ইন্টেলেকচুয়াল নারিশমেন্ট, তারা কিন্তু বৌদ্ধিক পুষ্টি কিন্তু তারা এখান থেকে পায় তাদের কনসেপ্ট অফ দ্য ইউনিভার্সকে এস্টাবলিশ করার জন্য। যে বিগ ব্যাং যদি শুরু হয় এই মহাবিশ্বের কেন্দ্র হিসাবে, তাহলে হোয়ার ইজ গড? তাদের কোশ্চেন হচ্ছে যে হোয়ার ইজ দ্য রুম ফর গড? সো দে ডিনাই গড। তৃতীয় হচ্ছে ইনফিনিট কজালিটি। ইনফিনিট কজালিটি বলতে বোঝানো হয়, এটি আমিও ভেবেছিলাম অনেক দিন আগে আমি ভাবতে একসময় ইনফিনিট কজালিটিতেই আমি অ্যারাইভ করেছিলাম, পৌঁছেছিলাম। ইনফিনিট কজালিটির জিনিসটি হলো যে কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কার্য এবং কারণ। প্রত্যেকটি ঘটনার পেছনে কারণ আছে
এবং তার পেছনে আরেকটি কারণ আছে। এইভাবে সিকুয়েন্সালি লিনিয়ার প্রসেসে আপনি ইনটারমিনেবল ইনফিনিট বাউন্ডলেস চেন পাবেন কজ অ্যান্ড এফেক্টের। অর্থাৎ আলটিমেট ট্রুথ কি এদের মতে, যে আলটিমেট ট্রুথ হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট, এবং এটাই সত্য তাদের মতে, কজ অ্যান্ড এফেক্ট, কার্যকারণ। এবং এখানে কোথাও কোনো গড বা সুপারন্যাচারাল জিনিসের, অতিপ্রাকৃত জিনিসের কিন্তু কোথাও কোনো জায়গা নেই। সো ইটস এ ম্যাটেরিয়াল ইউনিভার্স, এখানে যেহেতু গডের কোনো জায়গা নেই। থার্ড হলো, ফোর্থ হচ্ছে যে বেদান্ত ফিলোজফি। ইটস এ ভেরি পাওয়ারফুল ফিলোজফি, খুব শক্তিশালী ফিলোজফি। বেদান্ত ফিলোজফি মতে যেটি সবচেয়ে বড় পপুলার মতবাদ হচ্ছে নন ডুয়ালিজম, অর্থাৎ অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ মতে, অর্থাৎ বেদ এবং উপনিষদ মতে, এই ইউনিভার্স প্রথমে ছিল না, প্রথমে ছিল একটি ইনফিনিট ভয়েড, একটি অসীম শূন্যতা। এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে ছিল অসীম শূন্যতা, ইনফিনিট ভয়েড, ইনফিনিট এমটিনেস, ইনফিনিট কেওয়াস। সেইখান থেকে ইনফিনিট কেওয়াস বা ইনফিনিট ভয়েড বা ইনফিনিট পোটেনশিয়াল বলা হচ্ছে, বেদে তাকে বলা হচ্ছে ইনফিনিট পোটেনশিয়াল, অর্থাৎ অনন্ত অসীম শক্তি, শূন্য সেটা। সেই শূন্যকে বলা হচ্ছে ব্রহ্ম, নট গড। গড কিন্তু এটা সেমিটিক রিলিজিয়ানের জিনিস, অর্থাৎ আব্রাহামিক রিলিজিয়ানের জিনিস, অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম এবং ইসলামের কনসেপ্ট গড। কিন্তু সনাতন ধর্মে কিন্তু গডের কোথাও জায়গা নেই, বেদে কিন্তু কোথাও গডের জায়গা নেই। বি কেয়ারফুল অ্যান্ড অ্যালার্ট, you can check it out, you can read the Veda and you will see that there is no room for any god. So what is there? সেখানে কি আছে? সেখানে আছে ব্রহ্ম at first was in the form of an infinite void or infinite potential, অর্থাৎ অসীম শূন্য মহাশক্তি হিসাবে উনি কিন্তু ছিলেন। এবং তারপরে কোনো একটা সময়ে, যদিও সময় বলা যাবে না কারণ সে সময় টাইমের এক্সিস্টেন্সই ছিল না, সময়ের অস্তিত্বই ছিল না, সেখানে বলা হচ্ছে যে ব্রহ্ম এবার নিজেকে বহু রূপে উন্মোচিত করতে চাইল, অর্থাৎ ব্রহ্মাণ উইলস টু বিকাম ম্যানিফোল্ড, বহু রূপে উন্মোচিত করতে চাইলো। মানে এই যে দেখছেন যে বৈচিত্র্যময় মহাবিশ্ব, এই যে বৈচিত্র্যময় মহাবিশ্ব দেখছেন, গাছপালা, পশু পাখি থেকে ভ্যারাইটি, ডাইভার্সিটি এবং হেটেরোজিনিয়াস যে এলিমেন্টস, এর সৃষ্টি হলো ব্রহ্মের মাতৃগর্ভ থেকে, নট ইন দ্য আক্ষরিক সেন্স, ইন দ্য লিটারাল সেন্স নয়, ইটস মেটাফরিক্যাল সেন্স, অ্যালিগরিক্যাল সেন্স, যে ব্রহ্ম নিজেকে উন্মোচিত করতে চাইলো। অর্থাৎ একটি বীজ থেকে যেমন অশ্বত্থ গাছ হয়, তেমনি একটি বীজ থেকে অশ্বত্থ গাছ এবং তার ঝুড়ি, কাণ্ড, শাখা, পোশাখা, পাতা, লতা পাতা থেকে শুরু করে হাজারো বৈচিত্র্যময় জিনিসের কিন্তু উন্মেষ ঘটল। এটি হচ্ছে বেদান্ত ফিলোজফি, নন ডুয়ালিজম এবং ভেরি পাওয়ারফুল ফিলোজফি। এবং এই পাওয়ারফুল ফিলোজফিকে সাপোর্ট করার জন্য আছে ধরুন কোয়ান্টাম ফিজিক্স এর মতো বড় বড় সায়েন্সের জায়গা, যেখানে এখনো বড় বড় সেমিনার, রিসার্চ এবং গবেষণা হয়েই যাচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এবং তাবর ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান সায়েন্টিস্টরা কিন্তু খাচ্ছে বেদান্ত ফিলোজফি। কারণ বেদান্ত ফিলোজফি কোনো ধর্ম নয়, কিন্তু হিন্দু ধর্ম বা আমরা সনাতন ধর্ম বলি, ধর্ম তো ধরুন একটা সম্প্রদায় বা একটা ক্যাটেগরি, সব মুভমেন্ট, যেমন পলিটিক্যাল আন্দোলন, টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম, এরকম সম্প্রদায়, এগুলো হচ্ছে ধর্ম। কিন্তু এগুলো হচ্ছে ফিলোজফি। ফিলোজফির কিন্তু কোনো জাত নেই, কোনো অনুগামী নেই, কোনো শ্রেণী নেই, কোনো বিভাজন নেই, কোনো দ্বন্দ্ব নেই। কারণ ফিলোজফি হচ্ছে শাশ্বত সত্য জিনিস, ইউনিভার্সাল ট্রুথ। যেমন ধরুন গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা উইক অ্যান্ড নিউক্লিয়ার ফোর্স, যেমন এগুলোর কোনো জাত হয় না, হিন্দু, মুসলিম বা এরা সবার, এটা যেহেতু ইউনিভার্সটা সবার, সেহেতু এই জিনিসগুলোও সবার। এই বেদান্ত ফিলোজফির একটি চতুর্থ আপনি আইডিয়া পেলেন বা কনসেপ্ট পেলেন ইউনিভার্স সম্বন্ধে, বেদান্ত ফিলোজফি। এবার আসছে সাংখ্য ফিলোজফি। সাংখ্য ফিলোজফি মতে বলা হচ্ছে যে প্রথমে না ছিল গড, না ছিল এই মহাবিশ্ব, তাহলে ছিল কি? ছিল বলছে দুটি সত্তা, শাশ্বত, দুটোই ইটারনাল এবং দুটোই ইমর্টাল, অর্থাৎ যার সৃষ্টি এবং ধ্বংস নেই। একটা নাম হচ্ছে পুরুষ, একটা নাম হচ্ছে প্রকৃতি। পুরুষা এবং প্রকৃতি, পুরুষাকে বলা হচ্ছে কনসাসনেস, সবই হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম শক্তিশালী এনার্জি টাইপের জিনিস। তার প্রথমে হচ্ছে পুরুষা, অর্থাৎ পুরুষা বলতে বোঝানো হচ্ছে কনসাসনেস। এই যে আমি অ্যাওয়ার হয়ে আছি, সচেতন হয়ে আছি, এই কনসাসনেস নয়, এটা হচ্ছে ফিজিক্যাল কনসাসনেস। অর্থাৎ আমাদের শরীরে দুটি করে কনসাসনেস থাকে, একটি বাহ্যিক এক্সটার্নাল, একটি ইন্টারনাল। সেই ইন্টারনাল কনসাসনেস থেকেই, ইন্টারনাল কনসাসনেস এবং প্রকৃতির সহ অবস্থান থেকে এই মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে।
এই মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে বলতে বোঝানো হয় সৃষ্টি, ক্রিয়েশন আলাদা জিনিস, এভলিউশন আলাদা জিনিস। অর্থাৎ সৃষ্টি মানে গড সৃষ্টি করেছে, এটি সেমিটিক রিলিজিয়নের কথা বা আব্রাহামিক রিলিজিয়নের কথা। কিন্তু বিবর্তিত হয়েছে সমস্ত কিছু, এটি হচ্ছে সনাতন ধর্মের কথা, অর্থাৎ স্পেশালি সাংখ্য ফিলোসফি। কপিল মুনির যে সাংখ্য দর্শন, তিনি 10-15 হাজার বছর আগে কিন্তু বেদে তিনি এটি বলে গেছেন। এবং অ্যাক্সিডেন্টালি ইনসিডেন্টালি যাই বলুন, এই ফিলোসফি কিন্তু আমি নিজে ইন্ডিপেন্ডেন্টলি অটোনমাসলি আমি কিন্তু মেডিটেশন থেকেই পেয়েছিলাম। আমি তার আগে কিন্তু কপিল মুনিকে জানতাম না তার ফিলোসফি। এবং আমি যখন নিজে অনুধাবন করে দেখলাম যে সায়েন্টিফিক্যালি, ফিলোসফিক্যালি এবং স্পিরিচুয়ালি মেডিটেশনের মাধ্যমে যেই তত্ত্বটি, যেটি লাস্ট তত্ত্বের কথা বলছি, থিওরির কথা, যে সাংখ্য ফিলোসফি, সেটা খুব পাওয়ারফুল ফিলোসফি। এই 5টি ফিলোসফির মধ্যে, 5টি থিওরি অফ ইউনিভার্সের মধ্যে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই লাস্ট যেটি বলছি, সেটি হচ্ছে সাংখ্য ফিলোসফি, যেটি হচ্ছে পুরুষ এবং প্রকৃতির সহ অবস্থান থেকে। প্রকৃতি মানে এই যে জাগতিক মহাবিশ্ব দেখছেন, এ ছিল না, এ ছিল সুপ্ত আকারে অব্যক্ত রূপে পুরুষের সঙ্গে, যেটাকে দেখানো হয় শিব পার্বতীর যে শিবলিঙ্গ সম্বন্ধে আমি একটি ভিডিও করেছিলাম, যে শিবলিঙ্গ কিন্তু কোনো আক্ষরিক অর্থে লিঙ্গ নয়। আক্ষরিক অর্থে শিবের লিঙ্গ বা পার্বতীর লিঙ্গ বা জেন্ডার এগুলো ব্যাপার নয়। এটা হচ্ছে একটি সিম্বল, একটা মেটাফোরকে বোঝানোর জন্য, অর্থাৎ রূপককে মানুষ খুব গভীর দর্শন বুঝতে পারবে না সাধারণ মানুষ, তার জন্য তাদের আক্ষরিক অর্থে শিশুদের মতে অজগর যেমন আমরা টিচিং এইড হিসাবে দেখাই, কালারফুল ছবি দিয়ে টিচিং এইড হিসাবে তাকে বোঝানোর জন্য, কারণ সেই শিশু বুঝতে পারবে না বিমূর্ত ধারণা, তার জন্য সেই বিমূর্ত অত সূক্ষ্ম দর্শন কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাই শিবলিঙ্গর কিন্তু মাধ্যমে সেই পুরুষ এবং প্রকৃতি, অর্থাৎ পুরুষ হচ্ছে শিবা এবং প্রকৃতি হচ্ছে পার্বতী, এরা কিন্তু আক্ষরিক অর্থে কেউ দেবদেবী নন বা মানুষ নন, এরা হচ্ছে আইডিয়াস, প্রিন্সিপাল, অর্থাৎ একটি পুরুষ কনসাসনেস, একটি প্রকৃতি, এই মহাবিশ্ব সবটাই অব্যক্ত রূপে, সুপ্ত রূপে কিন্তু একে অপরের সঙ্গে ছিল এবং এরা একে অপরকে ছাড়া থাকতে পারে না। এবং সে তাদের ইন্টারাকশন থেকে, আদান প্রদান থেকে কিন্তু, কার্যাবলী থেকে সমস্ত কিছু বিবর্তিত হতে 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 সূক্ষ্ম থেকে, সূক্ষ্মতর জগৎ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে স্থূল আকার নিতে শুরু করলো, অর্থাৎ এই মহাবিশ্বের আকার, অর্থাৎ গ্রহ, নক্ষত্র, নেবুলা, গ্যালাক্সি, ছায়াপথ থেকে শুরু করে এবং অসংখ্য কসমিক যে প্রপার্টিজ আমরা সায়েন্সে পড়ি, সেগুলো কিন্তু আকার নিতে 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 আজ বর্তমান রূপে এসেছে। তাই কপিল মুনির দর্শন হচ্ছে সম্পূর্ণ বিবর্তনবাদ, অর্থাৎ ডারউইন তো ধরুন এই 300 বছর 400 বছর আগে ওনার ডারউইনিজম বা এভলিউশন থিওরি পেয়েছেন, যে সমস্ত কিছু তিনি বলেছেন যে বিবর্তিত হয়েছে বায়োলজিক্যাল লেভেলে। কিন্তু এটি কপিল মুনি 15,000 বছর আগে বলে গেছেন যে সমস্ত কিছু বিবর্তিত হয়েছে, কেউ কিন্তু সৃষ্টি করেনি। আমাদের মানুষকে বা পশু পাখিকে বা জীবজন্তু বা এই মহাবিশ্বের কোনো জিনিসকে কেউ সৃষ্টি করেনি। প্রত্যেকটি জিনিস বিবর্তনের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি বছর ধরে বিবর্তিত হতে হতে, অর্থাৎ বিবর্তন মানে স্লো ডেভেলপমেন্ট, আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়াল স্টেজেসের মধ্য দিয়ে আস্তে 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 ডেভেলপ করতে 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 আজ বর্তমান রূপ নিয়েছে। কিন্তু অন্য রিলিজিয়নে কি বলে, যেগুলো সেমিটিক রিলিজিয়ন বা আব্রাহামিক রিলিজিয়ন, যে মানুষকে গোটা গোটা রূপে পাঠানো হয়েছে, প্রথম মানুষ বলুন, শেষ মানুষ বলুন, যাই মানুষ বলুন, বা এই জীব সেই জীব। কিন্তু আপনি যদি ভূগোল পড়েন, আপনি যদি সায়েন্স পড়েন, আপনি যদি ফিজিক্স পড়েন, তাহলে আপনি ক্লিয়ার দেখতে পাবেন একজন সাধারণ ছাত্র হিসাবে যে কোনো কিছু প্রথমেই এই তাদের বর্তমান রূপে সৃষ্টি হয়নি আর সম্ভব নয়। তাই একধারে হচ্ছে ইউনিভার্সের যে বিবর্তন, আস্তে আস্তে গ্রহ নক্ষত্রের শেপ নেওয়া শূন্য থেকে, সেটি হচ্ছে কিন্তু ফিজিক্যাল এভলিউশন, অর্থাৎ ভৌত বিবর্তন। আর মানুষের, অর্থাৎ জৈব জগতের, অর্থাৎ যত প্রাণী আছে, ছোট বড় কীট পতঙ্গ, দৃশ্যমান অদৃশ্যমান, যত ব্যাকটেরিয়া থেকে শুরু করে, প্রোটোজোয়া থেকে শুরু করে, ফাঙ্গি থেকে শুরু করে যা আছে, সব কিছু কিন্তু হয়েছে আস্তে আস্তে বিবর্তন। তার কোথা থেকে বিবর্তন হয়েছে, সেটা হচ্ছে বিবর্তন হয়েছে জল থেকে। প্রথমে একটি সিঙ্গেল সেল, যেটাকে অ্যামিবার নাম দিতে পারেন, প্রোটোজোয়া হতে পারে, অ্যালগি হতে পারে, সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে বিবর্তিত হয়ে এটা হয়েছে। কিন্তু একদিনে দুদিনে নয় যে আপনি বুঝতে পারবেন সাথে সাথে, কই আমরা তো এখন আর বিবর্তিত হচ্ছে না, আমরা তো বাঁদর থেকে, হনুমান থেকে এসেছি, ওই আমরা তো হচ্ছি না, এটা সেই ব্যাপার নয়। এটা হচ্ছে কোটি কোটি বছর ধরে স্লোলি আস্তে আস্তে চেঞ্জ হয়, এতটা ধীরে ধীরে চেঞ্জ হয় যে আপনি কেন সায়েন্সও ওকে মেজার করতে পারবে না, মাপতে পারবে না, বিজ্ঞানও তাকে মাপতে পারবে না সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে যে চেঞ্জটা কিভাবে হচ্ছে। অর্থাৎ আপনার এই যে শরীর, আপনি কি দেখতে পাচ্ছেন, রেগুলার আয়নায় দেখবেন যে আপনি কতটা বৃদ্ধি পেলেন, গ্রোথ হলো, ডেভেলপমেন্ট হলো, কতটা আপনার বিকাশ হলো, আপনি কিন্তু দেখতে পাবেন আয়নাতে যদি রেগুলারই দেখেন। আপনি ছোটবেলা থেকে আয়নাতে কিন্তু এখন পর্যন্ত দেখে আসছেন যে আপনি কিন্তু বড় হয়ে গেছেন। ধরুন এখন আমি 30 ইয়ার্স বা 35 ইয়ার্স হয়ে গেছি, আমি কিন্তু ছোট থেকে দেখে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমি দেখে কখনো বুঝতে পারিনি যে আমার কিন্তু গ্রোথ হচ্ছে, বড় হচ্ছে আয়নাতে। তেমনই এটা কিন্তু অদৃশ্যমান, ইনভিজিবল এবং খুব সূক্ষ্ম, এবং এটা হচ্ছে জৈব বায়োলজিক্যাল এভলিউশন। দুটো ঘটনা ঘটেছে ইউনিভার্সে, একটা হচ্ছে ফিজিক্যাল এভলিউশন, একটা হচ্ছে বায়োলজিক্যাল এভলিউশন।
তাই এই এভলিউশন বিবর্তনের মাঝে কোথাও কিন্তু গড ক্রিয়েশনিজম যেটা বলা হয়, সৃষ্টিতত্ত্ববাদ, যে গড সৃষ্টি করেছে, কোথাও জায়গা পাবেন না। আপনি যে দিক দিয়ে আসুন, সায়েন্সে আসুন, ফিলোসফিতে আসুন, স্পিরিচুয়ালিটিতে আসুন, রিলিজিয়ানে আসুন, আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না যে গড বা অন্য কোনো শক্তি এই মহাবিশ্বকে বা কোনো মানুষকে তার বর্তমান রূপে বা অবস্থায় সৃষ্টি করেছে। আপনি কোনোভাবে এভিডেন্স দেখাতে পারবেন না, কিন্তু আপনি লক্ষ লক্ষ এভিডেন্স প্রমাণ পেয়ে যাবেন যদি আপনি বিবর্তনে যান, সেটা কপিল মুনির বিবর্তনে যান আর ডারউইনের বিবর্তনে যান। এই 5টি থিওরি যেটি আমি বললাম, এই 5টি থিওরি কিন্তু মোস্ট পাওয়ারফুল, এবং তার মধ্যে মোস্ট পাওয়ারফুল হচ্ছে প্রোফাউন্ড, সেটি হচ্ছে এই শেষের ফিলোসফিটি, সেটি হচ্ছে সাংখ্য ফিলোসফি। তাই প্রথমে বললাম কি বিগ ব্যাং থিওরি, যেখান থেকে নাস্তিকদের জন্ম ধরল, বিগ ব্যাং থিওরি। দ্বিতীয় হচ্ছে ক্রিয়েশনিজম, অর্থাৎ গড সমস্ত কিছু সৃষ্টি করেছে, থিওরিজিক্যাল থিওরি, যেটি হচ্ছে ধরুন সেমিটিক এবং আব্রাহামিক রিলিজিয়ান। তৃতীয় হচ্ছে ধরুন ইনফিনিট কজালিটি, অর্থাৎ সবই কার্যকারণ এটাই ল, এটাই ইনফিনিট, এনলেস, এর শুরু এবং শেষ নেই, কজালিটি, ইনফিনিট কজালিটি। চতুর্থ হচ্ছে বেদান্ত ফিলোসফি, অর্থাৎ নন ডুয়ালিজম, অদ্বৈতবাদ। এই অদ্বৈতবাদ বলা হচ্ছে যে প্রথমে ইনফিনিট ভয়েড ছিল, অর্থাৎ অসীম শূন্যতা, সেই অসীম শূন্যকে বলা হচ্ছে ব্রহ্ম, এবং ব্রহ্ম নিজেকে বহুরূপে উন্মোচিত করলো বা ব্যক্ত করলো। আর পঞ্চম হচ্ছে এই সাংখ্য ফিলোসফি। এবার আপনি ভাববেন যে তাহলে গড জিনিসটা কি? গড আপনি বিশ্বাস করতেই পারেন, অর্থাৎ আপনি যে কোনো ধর্মতত্ত্বে গডকে আপনি মেনে নিতেই পারেন, ওটা একটা বিলিফ, ওটা কিছুটা হয়তো ইনভেস্টিগেট করলেন, এনকোয়ারি করলেন, তারপর দেখলেন যে হ্যাঁ গড আছে, ওকে। কিন্তু সেগুলো আপনি যেভাবেই বিলিভ করুন, বিলিভ ইজ বিলিভ, কারণ বিলিভ সর্বদা রং হবেই। বিলিভ উইদাউট এভিডেন্স, বিলিভ উইদাউট ইনভেস্টিগেশন, বিলিভ উইদাউট লজিক, বিলিভ উইদাউট ফিলোসফি, বিলিভ উইদাউট সায়েন্স, যে কোনো বিশ্বাস, সেখানে যদি বিজ্ঞান না থাকে, যুক্তি না থাকে, দর্শন না থাকে, প্রমাণ না থাকে, সেটাকে অন্ধবিশ্বাস বলা হয়। অর্থাৎ অন্ধবিশ্বাস, কোন জিনিসটাকে অন্ধবিশ্বাস বলা হয়? যেখানে যৌক্তিক প্রমাণ নেই, যেখানে দর্শন নেই, যেখানে বিজ্ঞান নেই, শুধু আপনার ইনটুইশন বলছে, অর্থাৎ আপনার সহজাত প্রবৃত্তি, মন বলছে যে গড আছে, এই ধর্মগ্রন্থ ঠিক, সেই ধর্মগ্রন্থ ঠিক, বা এটা ঠিক, বা আমার ধর্মগ্রন্থ ঠিক, এটা আপনার বিলিফ। আর যে এই বিলিফটা হচ্ছে অন্ধবিশ্বাস। আর ব্লাইন্ড বিলিফ সর্বদাই আপনার কাছে, আপনার জন্য কিন্তু এটা অসত্য, অর্থাৎ মিথ্যা, ফলস। ব্লাইন্ড বিলিফের ফিলোসফিতেও জায়গা নেই, বিজ্ঞানেও স্থান নেই ওর, এবং পিওর স্পিরিচুয়ালিটি, অর্থাৎ যেটাকে বলা হয় মিস্টিসিজম, অতীন্দ্রিয়বাদ, এখানেও তার জায়গা নেই। ব্লাইন্ড বিলিফটা রিলিজিয়ানে ঠিক আছে। রিলিজিয়ান মানে হচ্ছে একটা অর্গানাইজ, সংঘবদ্ধ ধর্ম, সংগঠন থাকবে, উপাসনা কক্ষ থাকবে, পীঠস্থান থাকবে, আপনি এটা করবেন, সেটা করবেন, অ্যাক্টিভিটি করবেন, ফেস্টিভ্যাল করবেন, এগুলো বাহ্যিক রিচুয়ালস, সব আনুষ্ঠানিকতা। এগুলো নিয়ে যাই করেন আপনার কিছু হবে না, আপনার কোনো উন্নতিই হবে না। মানসিক হয়তো কিছুক্ষণের জন্য কনসোলেশন পাবেন, কিছুটা সান্ত্বনা পাবেন, কিছুটা রিলিফ পাবেন, কিন্তু আপনার ভয় বা ভীতি বা ফ্রাস্ট্রেশন বা আপনার যে ইন্টেলেকচুয়াল রিটার্ডেশন, ওই একই থাকবে, আপনার এখান থেকে কোনো বেনিফিট নেই। অর্থাৎ ব্লাইন্ড বিলিভ ইন গডে অন্ধবিশ্বাস থেকে আপনি একটিও বেনিফিট পাবেন না, কারণ আপনার ইন্টেলেকচুয়াল গ্রোথও হবে না, আপনার বৌদ্ধিক কোনো বুদ্ধি বাড়বে না, আপনার চেতনার ব্যাপ্তি হবে না, আপনার যৌক্তিক ক্ষমতা বাড়বে না, আপনার সৃজনশীল ক্ষমতা বাড়বে না, আপনি ভয় থেকে বেরোতে পারবেন না, আপনি অ্যাংজাইটি থেকে বেরোতে পারবেন না, আপনি স্ট্রেস থেকে বেরোতে পারবেন না, আপনি ট্রমা থেকে বেরোতে পারবেন না, আপনি টোটাল অন্তরের যে অন্ধকার, সেখানে আপনি চিরকাল থাকবেন যদি আপনার ব্লাইন্ড বিলিভ থাকে গডে। আর যদি ইনভেস্টিগেটও করেন, এবং টু সাম এক্সটেন্ট, কিছুটা পর্যায় পর্যন্ত, তাতেও আপনার কিছু হবে না। তাহলে হবে কি করে? কারণ সত্য আপনাকে জানতে হবে ফিলোসফির মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে, আর পিওর মিস্টিসিজমের মাধ্যমে, পিওর স্পিরিচুয়ালিটি। আধ্যাত্মিকতা কোনো গডে বিশ্বাস নয়, বা গডের সাথে কোনো সম্পর্ক নেই আধ্যাত্মিকতা। যদিও আধ্যাত্মিকতা শব্দটি বহু লোক বহুভাবে ইউজ করে থাকেন, ধরুন ভ্যারাইটি এর কনোটেশন, এর ফিক্স কোনো মিনিং নেই। কিন্তু আমার মতে আধ্যাত্মিকতা বলতে বোঝানো হয় ট্রু ইনভেস্টিগেশন অফ দ্য ট্রুথ, সত্যের কিন্তু সিরিয়াস তদন্ত, সত্যকে জানার জন্য। আর এটার বেস্ট উপায় হচ্ছে সায়েন্স, ফিলোসফি অ্যান্ড মেডিটেশন, বিজ্ঞান, দর্শন এবং ধ্যান। তাছাড়া আপনি কোনোভাবে সত্য জানতে পারবেন না। ধর্মগ্রন্থ যতই চিৎকার করে বলুক যে আমি আছি 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 আছি, তাতে কিচ্ছু হবে না। তাই যদি রিয়ালিটি জানতে চান বা ট্রুথ জানতে চান, যে এই সৃষ্টির জিনিসটা কি, রহস্যটা কি, মিস্ট্রি কি, তাহলে আপনাকে 3টি ওয়েতে যেতে হবে। এক হচ্ছে ফিলোসফি, যেটা হচ্ছে লজিক, দ্বিতীয় হচ্ছে বিজ্ঞান, যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট, আর তৃতীয় হচ্ছে মেডিটেশন, যেটা হচ্ছে আপনার সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনার চেতনার সূক্ষ্মতর অংশে যেতে হবে। আপনি এখন স্থূল কনসাসনেসে আছেন, স্থূল বলতে গ্রস কনসাসনেসে, যে বাহ্যিক চেতনা, মানে আমাদের পশুদের মতো জীবন ধরুন, মানে যা দেখছি তা বিশ্বাস করছি, যা ভাবছি, দেখছি, শুনছি, বুঝছি, তাকেই ভাবছি, কিন্তু এগুলো সব ইলিউশন, সব ভ্রম। আপনি যা দেখছেন, যা শুনছেন, আপনার কান খোলা আছে কিন্তু কানে কিন্তু চেতনার উপস্থিতি নেই, আপনার চোখ খোলা আছে কিন্তু চোখে কিন্তু চেতনা নেই, তাই আপনি যা দেখবেন সব ভুল দেখবেন। তাই আপনি সর্বদাই আপনার মত চেঞ্জ করে যাবেন।
সর্বদাই আপনি নিজেকে কনস্ট্যান্ট চেঞ্জ করে যাবেন এবং রিফর্ম করে যাবেন, কারণ আপনি বাহ্যিক ইলিউশনে আটকে আছেন। অর্থাৎ সমুদ্রের যে জলের উপরিতলে আপনি বাস করছেন বা সাঁতার কাটছেন, তো সমুদ্রের গভীরতম অংশে ধরুন কি হচ্ছে আপনি কিন্তু জানেন না, আপনি টোটালি আনঅ্যাওয়ার। সেহেতু আপনি সমুদ্রের তলে যদি যেতে চান তাহলে আপনাকে ডুবুরি হতে হবে। ডুবুরি হতে গেলে কিন্তু আপনি কিন্তু যেতে পারবেন না। আর ডুবুরি হলো সেই মেডিটেশন, ধ্যান। তাই ধ্যান বা ফিলোসফি সায়েন্স ছাড়া কিন্তু আপনি গডের ব্যাপারটা কিছুই জানবেন না। ওই জন্য আপনি যদি 50-70 বছর ধরে গডের প্রেয়ার করেন, আমি তো বলেইছি এর আগে বহু পোস্টে যে আমার বাড়ির লোকেরা ধরুন পূর্বপুরুষ থেকে শুরু করে কেউ 70 বছর, কেউ 80 বছর ধরে ধরুন প্রার্থনা করছে, কিছু হয়নি, আর কিছু হবেও না, আর কিছু পাবেও না। যেমনকার তেমনই থাকবে। যতটা রাগী ছিল ধর্ম শুরু করার আগে ততটাই রাগী আছে, যতটা হিংসা ছিল তাদের মনে ততটাই হিংসা আছে, যতটা স্বার্থপর ছিল তারা ততটাই 70 বছর আগের স্বার্থপরতা এখনো আছে, যতটা তারা ঈর্ষা ছিল তাদের মধ্যে ঈর্ষায় আছে, যতটা তাদের ভয় ছিল জীবনে, মৃত্যু ভয় থেকে, সম্পত্তি হারানো ভয় থেকে, অসুখের ভয় থেকে শুরু করে কোটি কোটি যে ফিয়ার্স, অ্যাংজাইটি, টেনশন, ততটাই থাকবে। আপনি যতই প্রেয়ার করুন, আপনি যতই ডাকুন ওপরওয়ালাকে, নাথিং পজিটিভ ইজ গোয়িং টু হ্যাপেন ইন ইউর লাইফ। আপনার জীবনে কোনো রকম বড় রিফরমেশন আসবে না। আর এই রিফরমেশনের জন্য প্রয়োজন আপনার মেডিটেশন, ফিলোসফি এবং সায়েন্স। এই তিনটি ছাড়া আপনি লাইফে আপনি যাই করুন, যে কোনো বই পড়ুন, যে কোনো ইউটিউব দেখুন, ডিবেট দেখুন, হ্যানা দেখুন, কিচ্ছু কাজে দেবে না। কাজে দেবে টুকটাক, যেমন হয় মানুষ বেঁচে থাকার জন্য যে টুকটাক কাজে দেবে, কিন্তু আপনার কোয়ালিটি লাইফের কথা বলা হচ্ছে, সত্য অনুসন্ধানের কথা বলা হচ্ছে, সেখানে দূর দূরান্ত আপনি কিন্তু অনেক দূরে থাকবেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটু প্রশ্ন কোশ্চেন সেশনে যাই। যদি কারো কোনো কোশ্চেন থাকে যে কিভাবে আমরা কি করব বা জানবো, এই ব্যাপারগুলো একটু দেখি। একজন বন্ধু প্রশ্ন করেছেন, হাউ টু ফিক্স দ্য মাইন্ড সো দ্যাট আই ক্যান রিচ দ্য হাইস্ট লেভেল। ওয়াও, ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক কোশ্চেন। রাজপুত স্বস্তিক, হি ইজ এ ফ্রেন্ড, একটা দারুণ প্রশ্ন করেছে যে কিভাবে মাইন্ডকে ফিক্স করবো এবং আমি সর্বোচ্চ জীবনের স্তরে পৌঁছাবো। ইটস এ ট্রিমেন্ডাস কোশ্চেন, দ্যাট ইজ মাই ফেভারিট কোশ্চেন। যে এটাই লক্ষ্য হওয়া উচিত প্রত্যেক ইন্ডিভিজুয়ালের, প্রত্যেক মানুষের, যে কিভাবে আমি মাইন্ডকে টোটালি জানবো, টোটালি, এবং আমি যা চাইছি সেখানে যাতে সেই মাইন্ডের থ্রুতে কিন্তু গিয়ে পৌঁছাতে পারবো। তো প্রথমত তোমাকে আমি বলবো যে দ্য ফার্স্ট স্টেপ, আমি কয়েকটি ধাপ বলবো তোমার জন্য, দেখো প্র্যাকটিস করে পরবর্তীকালে কাজে লাগে কিনা তোমার। প্রথম স্টেপ, যে মাইন্ডে যখন প্রশ্ন করে দিয়েছো, তাহলে এই মাইন্ড কিন্তু একটি সূক্ষ্ম সেন্সিটিভ জিনিস, একটি সূক্ষ্ম স্পর্শকাতর কিন্তু জিনিস, অর্থাৎ মাইন্ড ইজ এভরিথিং। এই মহাবিশ্ব কিন্তু মনেরই প্রতিফলন। তোমার প্রতিটা বিশ্বাস, তোমার প্রতিটা দৃষ্টিভঙ্গি, তোমার প্রতিটা বায়াসেস, প্রিজুডিসেস, প্রতিটা আইডিয়াস, আন্ডারস্ট্যান্ডিং, ইনসাইট সবই কিন্তু মন থেকে উদ্ভূত। তাই যদি মন সম্বন্ধে তুমি ব্যাপকভাবে জানো, তাহলে তোমার জীবন কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। এর ফার্স্ট স্টেপ হচ্ছে, যত জীবনে তোমার কেওয়াস আছে, ডিস্টার্বিং এলিমেন্টস আছে, অর্থাৎ যেগুলো জিনিস তোমাকে ডিস্টার্ব করে, বন্ধু বান্ধবের আর্গুমেন্ট, ঝগড়া, ফাইটিং, ক্যাচর ম্যাচর থেকে, ট্রাফিক থেকে শুরু করে টোটাল কিন্তু তোমাকে কিন্তু রিটায়ার হতে হবে ওখান থেকে। বন্ধু বান্ধব অবশ্যই রাখো, যে বন্ধু বান্ধব খুব আপন এবং খুব কাছের এবং সৎ এবং তোমাকে খুব ভালোবাসে এবং তোমার প্রতি খুব সহানুভূতিশীল, সেই 2-3টে, 1টা বা 4টে ম্যাক্সিমাম বন্ধু, কাজের বন্ধু রেখে দাও, আর বাকি বন্ধুকে একবারে পুরো এলিমিনেট করে দাও। অর্থাৎ মানুষের সঙ্গে কিন্তু থাকা যাবে না। আই এম নট এ হেটার অফ ম্যানকাইন্ড অর এ মিসান্থ্রপিস্ট, আমি কিন্তু মানুষ বিদ্বেষী নয়। প্রবলেম হচ্ছে তুমি সত্যের সন্ধান চাইছো, মনকে চাইছো জয় করতে, তাই মানুষকে কিন্তু এড়াতে হবে। কারণ মানুষ হচ্ছে, কারণ এই মহাবিশ্ব, এই সমাজ কিন্তু হচ্ছে মানবীয়, হিউম্যান, মানুষ কেন্দ্রিক। আর তোমার এই পথে সবচেয়ে বাধা হচ্ছে কিন্তু মানুষ। তাই যত পারো মানুষকে এড়িয়ে যাও। এর অর্থই হচ্ছে যে কারোর সাথে প্রয়োজন পড়লে কথা বলো না। তাই এখানে একটি গৌতম বুদ্ধের একটি বাণী লেখা আছে, পেছনে দেখো আমার মাথার উপরে, যে কথা তখনই বলো যদি তোমার কথা নীরবতার চেয়ে সুন্দর হয়। গৌতম বুদ্ধ বলছেন যে কথা তখনই বলো যদি তোমার কথা নীরবতার চেয়ে সুন্দর হয়, অর্থাৎ সাইলেন্সের চাইতে বিউটিফুল। তাহলে আমরা জানি যে নীরবতার চেয়ে বিউটিফুল কথা হতে পারে না কোনো কথা, সে যত বড়ই কথা হোক। তাহলে সেই কথা অপ্রয়োজনীয়, আননেসেসারি, আনওয়ান্টেড, টোটালি ইররিলেভেন্ট, রিডান্ডেন্ট। অর্থাৎ প্রতিটি কথা তোমার হচ্ছে ফালতু, মিনিংলেস, অ্যাবসার্ড, প্রিপস্টারাস অ্যান্ড পারপাসলেস। আমাদের 100টি কথার মধ্যে 99টি কথা হচ্ছে অর্থহীন, যার কোনো মানে নেই, অথচ আমরা কথা বলি, দিয়ে আমাদের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করি, মাইন্ডে স্ট্রেস বাড়াই, ট্রমা বাড়াই, অপ্রয়োজনীয় যুক্তি, অপ্রয়োজনীয় আর্গুমেন্ট, অপ্রয়োজনীয় ডিবেট, অপ্রয়োজনীয় কোটি কোটি টপিক নিয়ে আলোচনা করছে মানুষ, কিন্তু তারা সচেতন নয় যে তারা যা বলছে টোটালি ফালতু, কিচ্ছু নেই সেখানে। এবং ফিরবে যখন তাদের সাথে কথা বলার পর, টোটালি দেখবেন নেগেটিভ মাইন্ডে। হয়তো এক একদিন পজিটিভ মাইন্ডে খুব খুশি হয়ে বেরোলে,
কিন্তু 99% চান্সেস হচ্ছে যে তুমি নেগেটিভ ভাবেই বেরোবে। তাই মানুষকে কিন্তু এগোতে হবে। তুমি যদি মাইন্ড নিয়ে গবেষণা করতে চাও, মাইন্ডকে যদি টোটালি গ্রিপ করতে চাও, এক হচ্ছে তাহলে মাইন্ড কে বাঁচানোর জন্য টোটাল ডিসোসিয়েশন উইথ হিউম্যান ওয়ার্ল্ড। মানুষের সাথে কোনোভাবে ইন্টারাকশন করা যাবে না, খুব এমার্জেন্সি না হলে বা খুব আর্জেন্সি না হলে। খুব যদি দরকার পড়ে তাহলে মানুষের সঙ্গে কথা বলো, না হলে মানুষকে পুরোপুরি অ্যাভয়েড করে যাও। সে ছেলে হোক বা মেয়ে হোক, তোমাকে শেষ করে দেবে। তোমার যে জগৎ, তোমার অন্তরের জগৎকে ও পুরোপুরি বোমবার্ডিং করে, ধরো বোমা বর্ষণ করে শেষ করে দেবে। সে যেই হোক, তোমার আপন হোক আর সে দূরের হোক, আর সে যে জাতেরই লোক হোক আর যে ধর্মেরই লোক হোক, তোমার মাইন্ড বেকার করে দেবে। তাই প্রথমে মানুষকে এড়িয়ে যাও যত পারো, এমার্জেন্সি ছাড়া কারোর সাথে দেখা নেই। দ্বিতীয় স্টেপ হচ্ছে সাইলেন্স, নীরবতা। 24 ঘন্টার মধ্যে পারলে অন্তত 2 ঘন্টাও বা 1 ঘন্টাও নীরব থাকার চেষ্টা করো। কিন্তু আমরা নীরবতা থাকতে জানি না, সাইলেন্সে যে থাকবো সাইলেন্সেও থাকতে জানি না। সাইলেন্সের সময় হয়তো তুমি মোবাইল টিপছো বা মোবাইল সার্ফিং করছো, ধরো গুগল, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া, বা বই পড়ছো বা পেপার পড়ছো বা গল্পের বই পড়ছো বা আড্ডা দিচ্ছ। সাইলেন্স কিন্তু এটা না। সাইলেন্স, নীরবতা মানে হচ্ছে টোটাল সাইলেন্স। টোটাল সাইলেন্স মানে তুমি যে একাকী বসে আছো বাড়িতে বা চুপচাপ আছো, সেটাও সাইলেন্স নয়। তাহলে কোনটা সাইলেন্স? সাইলেন্স, কারণ সেই সময়ও তোমার মনে কিন্তু অসংখ্য বিচার, বিশ্লেষণ, তুলনা, যুক্তি, পরামর্শ কনস্ট্যান্ট চলছে। তাহলে তুমি কোথায় নীরব? সেই সময়তেও তো তোমার মাইন্ডে অসংখ্য চলছে কোলাহল, যুক্তি, তর্ক, বিচার, বিশ্লেষণ, তুলনা। তাহলে তুমি তখনও শান্ত নও, তখনও তুমি নীরব নও। তাহলে কি করবে? তাই বলছে ওখানেও জাজমেন্ট করা যাবে না, কোনো মতামত দেওয়া যাবে না, কোনো বিশ্লেষণ করা যাবে না, কোনো বিচার করা যাবে না, কোনো তুলনা করা যাবে না। পিওর, নিষ্পাপ, সহজ সরল শিশুর মতো সাইলেন্স। একজন শিশু ধরো, তার নীরবতা কেমন জানো? সহজ সরল নিষ্পাপ। তার মনে না চলছে কোনো যুক্তি, না তর্ক, না বিচার, না বিশ্লেষণ, না তুলনা, না স্ট্রেস, না ট্রমা, কিছু নেই। সে জাস্ট নিষ্পাপ, যে আমি কিছুই জানি না এই জগৎ সম্বন্ধে, আমার এই জগতে কেউ নেই, আমার এই জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমি জীবনে কিছু পেতে চাই না, আমি কাউকে হারাতেও চাই না, আমি কারোর বিরুদ্ধে বদলাও নিতে চাই না, আমি কারোর কাছ থেকে কিছু চাইও না, কাউকে দিতেও কিছু চাই না, আমি পেতেও চাই না, দিতেও চাই না। এই মুডটাকে তুমি 1 থেকে 2 ঘন্টা 24 ঘন্টার মধ্যে কিন্তু মেনটেন করার চেষ্টা করতে হবে, তুমি যদি মাইন্ডকে পুরোপুরি হোল্ড করতে চাও। কেন? কারণ সাইলেন্স তোমার প্রতিটি কোষ, প্রতিটি নিউরন, প্রত্যেকটি আর্টারি থেকে শুরু করে প্রত্যেকটি পালসকে তোমার কিন্তু নীরব থেকে নীরবতর করে দিবে একবারে। এবং সেখানে থাকবে শুধু শান্তি, এবং থাকবে স্থিরতা, এবং পুরোপুরি পুরোপুরি রিল্যাক্স জোন। প্রতিটি কোষ যখন রিল্যাক্স, প্রতিটি কোষ স্নায়ু যখন রিল্যাক্স, ওই রিল্যাক্স মাইন্ড হচ্ছে তোমাকে নিয়ে যাবে সূক্ষ্মতর চেতনার জগতে, আস্তে আস্তে ধীরে ধীরে, অর্থাৎ ধ্যানের জগতে। কারণ প্রতিটি কোষ কিন্তু সুস্থ, হেলদি হয়ে আছে, রিল্যাক্স, ট্রাঙ্কুইল, সাইলেন্ট। সেই মুড থেকেই শুরু হবে ধ্যানের জগৎ। কিন্তু মানুষ, 99% মানুষ ধ্যানে কেন ব্যর্থ হয়? কারণ তারা কোলাহলপূর্ণ মনে, নেগেটিভ মনে ধ্যান করতে চায়। অর্থাৎ ঝগড়া করে আসার পর ধ্যান করতে বসছে, কারোর সাথে ডিবেট করে আসার পর ধ্যান করতে বসছে, কারোর সাথে মারপিট করে আসার পর ধ্যান করতে বসছে। হবে না। ধ্যান খুব সূক্ষ্ম জিনিস, তাকে যদি একটু বিরক্ত করো সে সাথে সাথে পালিয়ে যাবে। তাই ধ্যানকে যদি পেতে চাও তাহলে মাইন্ড এবং তোমার লাইফ স্টাইলকে একবারে নীরব করে নাও, প্রতিটি কোষে কোষে পাঠাও শান্তির বার্তা। যখন এই রিল্যাক্স মুড হয়ে গেলে এবার ধ্যানে বসার প্রয়োজন নেই। জাস্ট আমি যেমন চেয়ারে বসে আছি, তুমি খাটে বসো, মেঝেতে বসো, বাস স্ট্যান্ডে বসো, বাসের সিটে বসো, ট্রেনে বসো,